বাংলাদেশ কি এবার সত্যি নিজের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে? আকাশের কোনো সীমান্ত দেখা যায় না, কিন্তু প্রতিটি দেশের আকাশসীমা অর্থনীতি, নিরাপত্তা এবং কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ এখন সেই আকাশসীমা ব্যবস্থাপনাকে নতুন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে আধুনিক রাডার সিস্টেম, যা দেশের আকাশে বাংলার নিয়ন্ত্রণ আরও জোরালো হলো, আরও সুরক্ষিত হলো পুরো বাংলাদেশ। একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হচ্ছে 14টি উড়োজাহাজ। আলোচিত $2.8 বিলিয়ন এই পরিকল্পনায় বদলে যাবে দেশের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা। এই পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, এটি অর্থনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক এভিয়েশন ক্ষমতার একটি বড় রূপান্তর। তবে কি বাংলাদেশ এভিয়েশন হাবে পরিণত হচ্ছে? চলুন বিস্তারিত জেনে আসি। আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বাংলাদেশের। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ। এর সাথে আছে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। হয়তো পৃথিবীর ছোট্ট এক দেশ, কিন্তু যতটুকু সীমানা তার পুরোটার আকাশ সীমাও বাংলাদেশের। অথচ এই আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন বিভিন্ন দেশের অসংখ্য উড়োজাহাজ উড়ে গেলেও বাংলাদেশ পেত না সঠিক তথ্য, বঞ্চিত হতো বিপুল রাজস্ব থেকেও। আর বাংলাদেশের আকাশসীমার তথ্য নিয়ে যেত প্রতিবেশী দেশ। কিন্তু এখন চিত্র সম্পূর্ণ আলাদা। গত 20 এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এটিএমসি উদ্বোধন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর ফলে আকাশ সক্ষমতায় বাংলাদেশ পৌঁছালো এক নতুন দিগন্তে। কেন রাডার ও এটিসি প্রয়োজন? আকাশের দিকে তাকালে মনে হয় এটি এক বিশাল খোলা শূন্যতা। কোনো রাস্তা নেই, কোনো লেন নেই, কোনো ট্রাফিক সিগন্যালও নেই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন বাংলাদেশের আকাশপথ দিয়ে শত শত যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট চলাচল করে। পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটও এই আকাশ ব্যবহার করে। এই বিপুল আকাশযান চলাচল যদি কোনো সমন্বয় ছাড়া চলত, তাহলে সংঘর্ষ, বিভ্রান্তি এবং ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেড়ে যেত। কারণ একই উচ্চতায়, একই রুটে, একই সময়ে একাধিক বিমান চললে তা মানুষের পক্ষে চোখে দেখে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এই জায়গাতেই আসে রাডার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির প্রয়োজনীয়তা। আধুনিক বিমান চলাচলে এটিসির মূল কাজ হল আকাশে থাকা প্রতিটি বিমানের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, সংঘর্ষ প্রতিরোধ করা এবং পুরো ট্রাফিককে সুশৃঙ্খল রাখা। আন্তর্জাতিক মান অনুযায়ী এটিসি ব্যবস্থার প্রধান উদ্দেশ্যই হল বিমানগুলোর মধ্যে সংঘর্ষ প্রতিরোধ এবং আকাশপথে শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিত করা। তবে শুধু প্রযুক্তি থাকলেই হয় না, এটিকে পরিচালনা করতে হয় দক্ষ মানুষের মাধ্যমে। এখানেই এটিসি কন্ট্রোলারদের ভূমিকা। তারা রাডার, আবহাওয়া তথ্য এবং পাইলটের সঙ্গে যোগাযোগ ব্যবহার করে প্রতিটি বিমানের জন্য নিরাপদ পথ নির্ধারণ করেন, উচ্চতা ও গতি নিয়ন্ত্রণ করেন এবং প্রয়োজনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। নতুন প্রজন্মের রাডার শাহজালালে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয় নতুন রাডার ও এটিসি ভবন, যা আনুষ্ঠানিকভাবে চালু হলো সম্প্রতি। এটিসি সিস্টেমটি ফ্রান্সের থালাস গ্রুপের প্রযুক্তি, যা বৈশ্বিক এভিয়েশন শিল্পে উচ্চ মানের হিসেবে স্বীকৃত। সাধারণত এই ধরনের সিস্টেমে প্রাইমারি সার্ভেলিয়েন্স রাডার পিএসআর, সেকেন্ডারি সার্ভেলিয়েন্স রাডার এসএসআর মোড এস এবং এডিএসবি ইন্টিগ্রেশন থাকে, যার ফলে শুধু বিমানের অবস্থান নয়, বরং তার পরিচয়, উচ্চতা, গতি ও রুট সম্পর্কেও রিয়েল টাইম ডেটা পাওয়া যায়।
ভারত ও মিয়ানমার বহু বছর ধরেই ধাপে ধাপে তাদের এয়ারস্পেস নজরদারি অবকাঠামো উন্নত করেছে। ভারতের ক্ষেত্রে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দেশের প্রায় পুরো FIR জুড়ে একটি নেটওয়ার্ক রাডার সিস্টেম পরিচালনা করে, যেখানে স্থলভাগ, উপকূল এবং সমুদ্র সীমা মিলিয়ে বহু রাডার স্টেশন একসাথে কাজ করে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চল, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেখানে রাডার কভারেজ আগেই স্থাপন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক রুটগুলো ধারাবাহিকভাবে ট্র্যাক করা যায়। ফলে ভারত দীর্ঘদিন ধরেই একটি মাল্টিলেয়ার্ড সার্ভেলিয়েন্স এনভায়রনমেন্ট ব্যবহার করছে। অন্যদিকে মিয়ানমার তুলনামূলকভাবে কম উন্নত হলেও গত এক দশকে তারা কিছু আধুনিক রাডার ও ATC আপগ্রেড করেছে, বিশেষ করে ইয়াঙ্গুন FIR এর গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে। তবে তাদের কভারেজ এখনও পুরোপুরি সমানভাবে বিস্তৃত নয় এবং অনেক ক্ষেত্রে আঞ্চলিক সমন্বয়ের ওপর নির্ভরতা রয়েছে। বাংলাদেশের নতুন থ্যালাস ভিত্তিক রাডার সিস্টেম চালু হওয়ার ফলে একটি বড় পরিবর্তন এসেছে। এখন দেশটি প্রথমবারের মতো উচ্চমানের আন্তর্জাতিক মানসম্মত সার্ভেলিয়েন্স ক্যাপাবিলিটি অর্জন করেছে, যা প্রযুক্তিগত দিক থেকে প্রতিবেশী দেশের সমতুল্য পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে নির্ভুলতা ও ডেটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিমানবন্দরগুলোর গ্রহণযোগ্যতা আরও বাড়বে। তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। ভারত যেখানে বহু রাডারের সমন্বয়ে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে, বাংলাদেশ এখন সেই পথে ট্রানজিশন ফেজে রয়েছে। ঢাকার রাডারের সঙ্গে চট্টগ্রামের আধুনিক রাডার পুরোপুরি একীভূত হলে তখনই একটি পূর্ণাঙ্গ ন্যাশনাল রাডার নেটওয়ার্ক তৈরি হবে, যা আঞ্চলিকভাবে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে। নতুন রাডারটি ঢাকার কেন্দ্র থেকে প্রায় 350 নটিক্যাল মাইল বা প্রায় 650 কিলোমিটার পর্যন্ত বিমান শনাক্ত করতে পারে। ফলে দেশের স্থলভাগের পাশাপাশি আশপাশের আকাশসীমার বড় অংশই এই কভারেজের মধ্যে পড়ে। এছাড়া নতুন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ এখন সমুদ্রের ওপর প্রায় 450 নটিক্যাল মাইল বা 833 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিমানগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারে। বাড়বে রাজস্ব, আসবে গতি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বছরে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। জানলে অবাক হবেন, এই আয়ের 70 থেকে 80 ভাগ আসে অ্যারোনটিক্যাল চার্জ থেকে, যার পরিমাণ 1.5 থেকে 2 হাজার কোটি টাকা। আকাশে উড়াল দিয়ে এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দেয় উড়োজাহাজ। উড্ডয়নের পর গন্তব্যে যেতে যেতে যেসব দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়, আন্তর্জাতিক আইন মেনে অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশকে, এবং এই অর্থের পরিমাণ উড়োজাহাজ ভেদে $200 থেকে $800 পর্যন্ত। বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট এই আকাশসীমা ব্যবহার করে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন প্রায় 700 থেকে 800টি আন্তর্জাতিক ওভারফ্লাইট বাংলাদেশের আকাশ দিয়ে চলাচল করে। সে হিসেবে বছরে এই সংখ্যা দাঁড়ায় প্রায় 2.5 থেকে 3 লাখ ফ্লাইট। আগে সীমিত রাডার কভারেজ ও যোগাযোগ ঘাটতির কারণে এই ট্রাফিকের একটি অংশ পুরোপুরি জাতীয় নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না, ফলে সম্ভাব্য রাজস্বের কিছু অংশ বাস্তবায়িত হতো না। নতুন আধুনিক রাডার ও সমন্বিত ATC সিস্টেম চালুর ফলে এখন এই ট্রাফিকের বড় অংশ সরাসরি বাংলাদেশের ব্যবস্থাপনায় আসবে। বিশ্লেষকদের মতে এর ফলে বছরে অতিরিক্ত 50 থেকে 100 মিলিয়ন মার্কিন ডলার বা 600 থেকে 1200 কোটি টাকা রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে, যা সময়ের সাথে আরও বাড়তে পারে। ফলে একদিকে আকাশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, বাংলার আকাশ সমুদ্র নিরাপদ রাখা এবং অন্যদিকে বিপুল রাজস্ব আয়, সব মিলে বাংলাদেশের আকাশ সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হলো। বিমানের বহরে যোগ হচ্ছে নতুন উড়োজাহাজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণকে ঘিরে একটি বড় সিদ্ধান্ত সামনে আসছে। চলতি এপ্রিলের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে প্রায় ৩,৫০০ কোটি টাকা বা ২.৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের একটি আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বরাবরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বোয়িংয়ের উড়োজাহাজের আধিক্য রয়েছে। বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজ রয়েছে ১৯টি, যার মধ্যে ১৪টি বোয়িংয়ের তৈরি। অন্তর্বর্তী সরকারের সময় একেবারে শেষ মুহূর্তে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার প্রস্তাব অনুমোদন দেয় বিমানের পরিচালনা পর্ষদ। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী বোয়িং বিমানকে ২টি বোয়িং ৭87-9, ৮টি বোয়িং 787-10 ও 4টি বোয়িং 737-8 উড়োজাহাজ সরবরাহ করবে। এপ্রিলের এই নতুন চুক্তি এরই ধারাবাহিকতার অংশ। বিশেষজ্ঞদের মতে বিমানের বহরে কমপক্ষে ৩০ থেকে ৩৫টি নতুন উড়োজাহাজ প্রয়োজন। বহরে পর্যাপ্ত উড়োজাহাজ না থাকায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি রুট সম্প্রসারণ করতে পারছে না, ফলে দিন দিন প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে। তাই ২০৩৪-৩৫ অর্থ বছরের মধ্যে বহরের আকার ৪৭টিতে উন্নীত করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়েও আসার কথা শোনা যাচ্ছে। চলতি বছরের মধ্যে চালু হতে পারে 3rd টার্মিনাল। সব মিলে বাংলাদেশে এভিয়েশন খাত নতুন সম্ভাবনার আশা জাগাচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।